जो कि झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो, हम जो देखे सपने प्यारे सच हो सारे, बस और क्या। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কন্টেন্ট রিলেটেড গান, সেটা তোমরা নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছো। কন্টেন্টে ঢোকার আগে আমি আমার আগের ভিডিওটা, অর্থাৎ কালকে রাত্রেবেলা লাস্ট যে ভিডিওটা তোমরা পেয়েছো, সেখানে একটা কমেন্ট এসেছে। সেই কমেন্টটা আমি একটুখানি পড়তে চাই। সবসময় যারা হেড কমেন্ট করে তাদেরটাকেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গুরুত্ব দিয়ে ভিডিও করি, বাট পজিটিভ যারা কমেন্ট করে সেই কমেন্টের জোরে আমরা নেগেটিভ ভিউয়ারদেরকে ইগনোর করতে পারি। তো সেই পজিটিভ ক্রিয়েটারদের কমেন্টও কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করা লাগে। তো আমাকে একজন কমেন্ট করেছে, আমার মনে হয় ওনার নামটা আমি যদি খুব ভুল উচ্চারণ না করি, তো পূর্বাশ্বরা চক্রবর্তী, ঠিক আছে? আমি যদি ভুল উচ্চারণ না করে থাকি, আর যদি ভুল উচ্চারণ করে থাকি সরি। উনি আমাকে লিখেছেন, তোমার এনার্জি দেখে মুগ্ধ হয়ে যাই, সারাদিন এত কাজ করো, পেট সামলাও, এত কিছু একা হাতে করো, তারপর আবার দিনে এতগুলো ভিডিও, এত এনার্জি নিয়ে, সত্যি হ্যাটস অফ, এরকমই থেকো। থ্যাংক ইউ সো মাচ এই প্রশংসা করার জন্য, অনেক ধন্যবাদ। এত কিছু একা হাতে করি, তাও তো এখন একটা ভিডিওর পরিমাণ কমিয়ে দিয়েছি। আগে এই কন্ট্রোভার্সি চ্যানেলে আমি 4টে করে ভিডিও দিতাম, এখন 3টে করে দিই। কারণ ওদিকে আমি ব্লগ ভিডিওটা যেহেতু রেগুলার করে দিয়েছি, সেই কারণে আমি এখানে 3টে ভিডিও দিই। তো এত এত সবের মাঝখানেও আমার চরিত্রে দাগ লাগিয়ে আমি নাকি বিভিন্ন পরপুরুষের সাথে দুপুরবেলা, বিকেলবেলা, দিনের এনি টাইম আমার ঘরে আসতো, কাটিয়ে যেত, এই রকম অ্যালিগেশনও আমার উপরে লাগানো হয়েছে। ভাবো, আমি যদি ওই সমস্ত কাজেই ব্যস্ত থাকতাম, তাহলে এতগুলো ভিডিও করে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের মুখের আহার আমি জোগাড় করতে পারতাম না, তাই না? তো বন্ধুরা, এইবার চলে আসি আমার কন্টেন্টের মধ্যে। একটা ঘর, মাথার উপরে একটা ছাদ, পায়ের নিচে একটা শক্তপোক্ত জমি, যেটা কিনা শুধুমাত্রই তোমার। এটা জীবনের সব লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য হওয়া উচিত, বিশেষ করে মেয়েদের যারা কিনা জন্মের পরপরই অন্যের আমানত বলে মাইন্ড সেট আপ করে নেওয়া হয়ে যায়। যতই দুনিয়া এগিয়ে যাক না কেন, যতই উন্নতি করুক না কেন, ঠিক আছে, মেয়েদেরকে যে নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হবে, এটা একেবারে ধ্রুব সত্য, এখনো পর্যন্ত ধ্রুব সত্য, ঠিক আছে? তারপরে শ্বশুর বাড়ি গিয়ে তারপরে নিজেরা অন্য কোথাও সেটেল হয় দীর্ঘ কয়েক বছর সংসার করার পরে, অথবা যারা খুব লাকি, এই লাকি অর্থে যারা নিউট্রাল ফ্যামিলি চায়, সেই অর্থে লাকি, তারা খুব তাড়াতাড়ি চলে যেতে পারে, ঠিক আছে? এইবার ধরো যারা সারা জীবন শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকে, এইবার শ্বশুর শাশুড়ি এবং নিজে, শুধু শ্বশুর শাশুড়ি ভালো হবে এটা কিন্তু না, নিজেকেও ভালো হতে হবে। উভয়ই যদি ভালো হয়, তাহলে সেই জয়েন্ট ফ্যামিলি স্বর্গের সমান। স্বর্গের যাওয়ার জন্য পুণ্য করতে হবে, এরকমটা তারা চিন্তা করতে হয় না। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতে যদি কপালে সুখ লেখা থাকে, তাহলে সেটাই স্বর্গ সুখ, সেটাই স্বর্গ। কারণ বাপের বাড়িতে তো সবাই আদরে থাকে। আবার যাদের জীবনে সে যার কারণবশতই হোক, বৌমার কারণবশত হোক বা শ্বশুরবাড়ির লোকেদের কারণবশত হোক, যদি শ্বশুরবাড়িতে তার, বুঝতেই পারছো না, মানসিক দিক থেকে, অ্যাকচুয়ালি মানসিক দিক থেকে যদি না হয়, তাহলে অন্য কোনো দিক ভেবে লাভ নেই। মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি। যদি না থাকে, তাহলে তারা ভাবে কি, আমি যদি ছুটকারা পেতাম, আমি যদি এর থেকে মুক্তি পেতাম, আমার যদি শ্বশুর শাশুড়ি ছাড়া ঘরে বিয়ে হতো, এরকমটা ভাবে। আর এই ভাবনার মানুষের সংখ্যাটা বহুত পরিমাণে বেশি। সেইখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ের বা একটা মহিলার নিজের বাড়ি থাকাটা অত্যন্ত জরুরি। সেটা যদি স্বামীর টাকায় হয়, ঠিক আছে, স্বামী আলাদা ফ্ল্যাটে গেল বা আলাদা জায়গা কিনে বাড়ি করলো বা একই জায়গার উপরে বাড়ি করলো, সেই ব্যাপারটা আলাদা। সব একরকম চলে, আলাদা অর্থে একরকম চলে, যে না আমার স্বামীর ঘরে আমি রয়েছি, ঠিক আছে। আর স্বামী তো ভালো হলে তো ক্যা বাত। কিন্তু সবচেয়ে বাড়িয়া বা সবচেয়ে দারুণ বিষয় হলো নিজের পরিশ্রমের টাকায়, নিজের সৎপথে পরিশ্রমের টাকায় একটা যদি নিজের মাথার ছাদ নিজে তৈরি করতে পারে একজন মহিলা, তার থেকে বড় অ্যাচিভমেন্ট আর নেই।
তার থেকে বড় অ্যাচিভমেন্ট আর হতে পারে না। সেখান থেকে দেখলে ম্যান্ডি একটা বাড়ি টোটালি নিজের পয়সা থেকে তৈরি করে দেখিয়েছে, যেখানে ও বর্তমানে রয়েছে। ঠিক আছে, ছোট্ট খাট্টোর মধ্যে মিষ্টি একটা বাড়ি তৈরি করেছে। হ্যাঁ, জানলা খুললে মানে কি বলবো, প্রাকৃতিক পরিবেশ দেখা যায় না, সেটা ওর লোকালিটির অসুবিধা, এখানে ওর কোনো হাত নেই। কিন্তু ও একটা মাথার উপরে ছাদ, পায়ের নিচে জমি নিজের পয়সায় করে দেখিয়েছে। পায়ের নিচে জমি অর্থাৎ এই যে মেঝেটা, জমিটা তোর শ্বশুরের নামে এখনো পর্যন্ত, একটা মাত্র ছেলেকে না দিয়ে কোথায় যাবে, তাই না? সেই তো নিজের মাথার উপরে ছাদ তৈরি করেছে, দেওয়াল গেঁথেছে নিজের পয়সায়। তখনও পর্যন্ত কোনো নোংরামও ওর ভিডিওতে দেখা যায়নি। হ্যাঁ, ওর মা বাবার কেচ্ছা বিক্রি করেছে, সেটা আমরা সবাই জানি, যেটা কিনা না বিক্রি করাটাই গুণের কাজ ছিল এবং ভদ্রতার লক্ষণ ছিল। কিন্তু ভদ্রতা দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে পয়সা উপার্জন করা বড্ড টাফ বিষয়। সত্যি বলছি, বড্ড টাফ বিষয়। তুমি ভদ্রতা দেখিয়ে, সত্যবাদী হয়ে, স্পষ্ট বক্তা হয়ে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা সত্যি কি যে কষ্টের, সেটা একমাত্র আমি বুঝতে পারছি। স্পষ্ট কথা বললে পরে মানুষে যে তোমাকে কিভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, প্ল্যাটফর্ম থেকে শুধু না, জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে তুমি জানে প্রাণে শেষ হয়ে যাও, তা আমাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে বাবা মার কেচ্ছা বিক্রি করে হোক, নিজের ভ্লগ করে হোক, যে করেই হোক, ও নিজের টাকায় ওই বাড়িটা তৈরি করেছে। করার পরে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে তোমার কি বলবো, নিজের চরিত্রও বিক্রি করেছে। নিজের চরিত্র ভরপুর ফুল দমে সবাই মিলে, শুধু ও একা শুধু না, ও বিক্রি করেছে, ওর হাজবেন্ড বিক্রি করেছে, ওর বাবা বিক্রি করেছে, ওর মা বিক্রি করেছে, ওর ননদও ছিটে ফোটা নিয়েছে। ঠিক আছে, সেই মানে আর কি পাকে পড়ে ভিডিও করেছে। আর আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সাথে পাছে নেই বাবা। হ্যাঁ, আমরা যা দেখেছি এবং বিশেষ করে আমাকে দিয়ে যা বলানো হয়েছিল আমি সেই হিসাবেই বলেছি। আমি আউটলুক, আমি বাইরের লোক, আমি তো করবই। তারপরে চ্যানেল খুলে বসে রয়েছি, এরকম একটা ক্যারেক্টার পাবো আর বিক্রি করবো না, তা কি আর হয়? তারপরে সে নিজে এসে আমার কাছে ধরা দিয়েছে, বিক্রি করেছি। তারপরে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করেছে। তারপরে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের জানা। এবার আসি, এই যেই বাড়িটা এখন ওর বাবা গত হওয়ার পর, যেই বাড়িটাকে এখন সাজিয়ে গুছিয়ে সেই বাড়িতে সেটেল হওয়ার চিন্তা ভাবনা, মানে ওটাকেও পার্মানেন্টলি সেটেল হওয়াই বলে, কারণ যেহেতু বাড়িটা ওর নামে। তো এই যে চিন্তা ভাবনা আর এটা নিয়ে যে আনন্দের বহিঃপ্রকাশ, সেটা আমরা একটা সাধারণ সমাজে বসবাসকারী মানুষ হিসাবে উদ্ভট লাগছে। বাবাকে হারানোর, সে বাবা যতই একটা কি বলবো ক্যান্সারের পেশেন্ট হোক না কেন, যতই তার মৃত্যু খুব তাড়াতাড়ি অবধারিত ছিল, যতই হোক না কেন, একটা মানুষের তার বাবা চলে গেছে, সেই শোকটা কাটিয়ে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যায়। সেই শোক কাটানো তো দূরের কথা, শোক থাকলে না কাটাবে, সেই শোকটাকে পায়ে মারিয়ে তারপরে যেইভাবে আনন্দে উৎফুল্ল হয়ে একটা কি বলবো অসামাজিক আচরণ করছে না, তাতে করে সত্যি বিস্ময় জাগে, অবাক হই, আর কিচ্ছু না। ইভেন ওর প্রত্যেকটা মুভমেন্টে আমাদের অবাক হওয়া ছাড়া আর কোনো জায়গা থাকে না। সম্পর্কের মধ্যে কত রোমান্স দেখাচ্ছে, রোমান্স উতলে উতলে পড়ছে, নিজের ভিডিওতেও পড়ছে, হাজবেন্ডের ভিডিওটাকে একটুখানি লিফট করার জন্য ওখানে একেবারে কাম ঢেলে ঢেলে দিচ্ছে। ম্যান্ডি নিজের শরীরের মনের যত কাম রয়েছে দুনয়ন দিয়ে, ফেস এক্সপ্রেশন দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছে, যাতে করে হাজবেন্ডের চ্যানেলটাও একটুখানি দাঁড়ায় নিজের কামুকতা দেখিয়ে। তো এই যে অসামাজিক আচরণ, বাবা মরে গেছে, তারপরে এত আনন্দ উৎফুল্ল, এই আনন্দ উৎফুল্ল ওই বাড়িটাকে ঘিরে তখন কোথায় ছিল, যখন মারুদের বাড়ি থেকে ওই বাড়িতে উঠে এসেছিল শুধুমাত্র মারুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং নিজের ঘরে ফেরার জন্য, কারণ বুঝতে পারছিল যে প্রেমিকের অবস্থান ডগমগ। আর ওই বাড়িতে গিয়ে আমাকে ভিডিও কল করে, আমাকে মানে কি বলবো ইমোশনালি ব্ল্যাকমেল করে, আমাকে দুর্বল করে দিয়ে, সেই কি পরিস্থিতি, এখানে থাকা যায় না। আমি বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যখন মারুদের বাড়িতে গেছিল তখনই বলেছিলাম, কারণ মারুদের বাড়িতে প্রচুর ছেলের আনাগোনা, পাড়া প্রতিবেশী, ছোট থেকে শুরু করে বড় বয়সী সব রকম ছেলেদের আনাগোনা, যেটা সাধারণ পরিবারে হয় না, এরকম ছেলেদের আনাগোনা হয় না। একটা মেয়ে যেখানে রয়েছে তার এত ছেলে বন্ধু কিসের? আর সবচেয়ে বড় কথা, মেয়ে বন্ধু নেই। তো সেখানে যখন গেছে তখন আমি একটা ভিডিও নামিয়েছিলাম যে কেন
দাদুর কাছে গেল না মেয়েকে নিয়ে, মানে বাবার কাছে গেল না মেয়েকে নিয়ে। তখন আমাকে পার্সোনালি ফোন করে বলা হয়েছিল যে দিদি তুই ভুল বুঝছিস, আমি এখানে এসেছি, মারুদের বাড়িতে এসেছি কারণ আমার মেয়েকে নিয়ে এখানে দেখার অনেক লোক আছে, আর বাবা আমার মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে আমার মেয়েকে বিগড়ে ফেলবে, সেই কারণে আমি মেয়েকে নিয়ে ওইখানে যাইনি, এখানে চলে এসেছি। ঠিক আছে, এই কারণটা আমাকে দেখানো হয়েছিল। আর তারপরে যখন প্ল্যান করে বাবার সাথে প্ল্যান করে বাবার অসুস্থতার নাটক করে যখন মারুদের বাড়ি থেকে লোটা কম্বল গুছিয়ে এই বাড়িতে চলে আসে, যেখানে কিনা এখন টাইলস ফাইলস বসিয়ে বিশাল একটা শান্তির মানে দেখানোর চেষ্টা করছে, বিশাল আনন্দ ওদের মনে, সেই বাড়িতে ঢুকে বলছিল এই বাড়িটা বাড়ি লাগে না, এই বাড়িটা মনে হয় হসপিটালে রয়েছি, চারিদিকে ওষুধের গন্ধ, থাকতে পারছি না, বাড়িতে একটা তোষক নেই, খাট নেই, বালিশ নেই, কিচ্ছু নেই, আমার মেয়েটাকে নিয়ে রাখতে পারছি না। মেয়েটাকে সামনে রেখে ভিডিও কল করে কেঁদে কেঁদে আমিও রীতিমতন কাঁদছি, ভিডিও কলে আমিও রীতিমতন কাঁদছি। কিভাবে যে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে সে একমাত্র আমি জানি, ঠাকুর জানে আর ও জানে কিভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল নিজের পরিস্থিতি দেখিয়ে দেখিয়ে। ঠিক আছে, আর এখন সেই ছোট ঘরটা, সেই দমবন্ধ করা ঘরটা এখন স্বর্গ হয়ে গেছে ওর কাছে, এখন ওর কাছে স্বর্গ হয়ে গেছে। বলছে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা বাড়ি তৈরি করার সৌভাগ্য হোক, তাই বলছে। তো এই কথাটার উপরে বেস করে একজন কমেন্ট করেছে, আমি আজকে খুব বেশি কমেন্ট নিইনি, একটা একটা করে দুজনের ভিডিও থেকে কমেন্ট নিয়েছি। সেটা হচ্ছে একজন কমেন্ট করেছেন, দেখো ম্যান্ডির ভিডিওতে, একটা মেয়ের নিজের বাড়ি মানে বোঝো, নিজের যোগ্যতায় তৈরি করাকে বলে নিজের বাড়ি। নিজের যোগ্যতায় ও নিজে যেই বাড়িটাতে এখন বর্তমানে রয়েছে সেই বাড়িটা ও নিজের যোগ্যতায় তৈরি করেছে। বাবা মায়ের এক সন্তান হয়ে বাবার মৃত্যুর পর তার সম্পত্তি পাওয়াকে নিজের বলে না। হ্যাঁ, এটা পাওয়া সম্পত্তি বলে। নিজের টাকায় ওই বাড়িটাও তৈরি করেনি, নিজের টাকায় বাড়িটা তৈরি করেনি, এখন ওই বাড়িটা ওর নিজের, সেটাও বলতে পারে। আর তোমার আর একজন ভাই বোন থাকলে হতো তোমার নিজের বাড়ি, যত সব বাজে কথা। তোমার মতো করে নিজের বাড়ি পেতে গেলে বাপের বাড়িকে নির্বংশ হতে হবে, এমন নিজের বাড়ি চাই না। লাস্ট লাইন দুটো হচ্ছে ওর যে কথা তার মোক্ষম জবাব। ও যে বলেছে এরকম একটা বাড়ি সবার হোক, এটা তো ওর বাবার তৈরি করা বাড়ি, ওই জায়গাটা ওর বাবার কেনা। তাহলে বাবার তৈরি করা বাড়ি পেয়ে ও বলছে এরকম একটা বাড়ি তৈরি করার সৌভাগ্য প্রত্যেকটা মেয়ের হোক। এই বাড়িটা তো তুই তৈরি করিসনি, এই বাড়িটা তো তোর বাবা মারা যাওয়ার পরে তোকে গিফট করে দিয়ে গেছে, যেহেতু তুই একমাত্র সন্তান, তুই তার ভাগিদার, সেই কারণে তোকেই দিয়ে গেছে, তো এটা তুই তৈরি করিসনি। তো সেই হিসাবেই ওকে কমেন্ট করেছে। আর ও যেই বেসলেস রিপ্লাই করেছে সেটা আর আমি এখানে পড়ে শোনালাম না, কারণ বেসলেস। ও এখন কমেন্ট করার নামে, মানে কমেন্টে রিপ্লাই করার নামে উদ্ধত্ত আর উদ্ভট কথাবার্তা বলা স্টার্ট করে দিয়েছে। ও ভাবছে মানুষ এন্টারটেন হচ্ছে। এন্টারটেন হচ্ছিলাম যখন কিনা উল্টো পাল্টা কমেন্টের উত্তর ও দিচ্ছিল তখন, কিন্তু এই যে লজিক ভরা কথাবার্তা তার পরিবর্তে যখন ওর মোটা মাথা থেকে দুই নৌকায় পা দেওয়া, দুই নৌকা দিয়ে চলা একটা মহিলা যখন উত্তর দেয় তখন সেটাকে ছেড়ানো বলা ছাড়া আর কিছু বলা যায় না। ও ছেড়াচ্ছে এখন, এই যুক্তিযুক্ত কমেন্টের প্রত্যুত্তর যখন দিতে বসছে না তখন ও ছেড়িয়ে ফেলছে, পারছে না, কারণ ওর ভেতর থেকে এখন লাত খাওয়া প্রেমিকের, মানে লাত মারা প্রেমিকের কবিতা বেরোবে, আর সবসময় সিল্ক স্মিতার মতন আবভাব মুখের উপরে ছড়িয়ে থাকবে ওর, শুধু এগুলোই পারছে। আর হ্যাঁ, ও প্রফেশনের দিক থেকে একদম সত্যি পারফেক্ট। ও বাবার মৃত্যুতে ওর কোনোদিনও দুঃখ ছিল না, ল্যাটা চুকেছে, আর ও এই বাড়িটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করার দারুণ সুযোগ পেয়ে গেছে, আর ও ওই সুযোগটাকে কোনায় কোনায় ইঞ্চিতে ব্যবহার করছে, ইঞ্চিতে ব্যবহার করছে। ভালো লক্ষণ, বেশ ভালো লক্ষণ। কিন্তু এই যে ভুলভাল বার্তা ছড়াচ্ছে যে এরকম একটা বাড়ি তৈরি করার সৌভাগ্য সবার হোক, এটাও বাড়ি তৈরি করেনি। সত্যি তো, ওর যদি আর ভাই বোন থাকতো তাহলে কি ওর সেই সৌভাগ্যটা হতো? সেই সৌভাগ্যটা তো হতো না। সুতরাং ফালতু কথাবার্তা বলেছে, ফালতু কথাবার্তা বলে ফালতু কাজ করে, অসামাজিক আচরণ করে, কারণ একটা সামাজিক মানুষ, সাধারণ মানুষ যার কিনা বিবেক বুদ্ধি রয়েছে, সে বাপ মারা যাওয়ার পরের মাসের মধ্যেই সেই বাড়িতে ঢুকে সংসার পাতার স্বপ্ন দেখে না, কখনো দেখে না। রয়ে সই করে মানুষ, রয়ে সই করে। ওর হচ্ছে কন্টেন্টের জন্য সব রকম অসামাজিক আচরণ করতে ও রেডি। একজন কমেন্ট করেছে ভদ্র হওয়ার কথা এরকম সামথিং, ও সেখানে রিপ্লাই করেছে
আমার মান সম্মান বলে তো কিছু নেই, নষ্ট হওয়ার কিছু বাকি আছে? সত্যিই তো মান সম্মান নষ্ট হওয়ার কিছু বাকি নেই, অথচ এই নষ্ট মহিলাকে দেখার জন্যই মানুষ এত ভিড় জমায়। কারণ এই সোশ্যাল মিডিয়াতে নষ্টামি বিক্রি হয়, ভদ্রতা বিক্রি হয় না, আর সেটা ও ভালো মতন জানে। আর ওর স্বভাব আর সোশ্যাল মিডিয়ার চাহিদা দুটো মিলেমিশে একাকার। এর থেকে প্লাস পয়েন্ট আর কি হতে পারে বলো তো? কি হতে পারে এর থেকে প্লাস পয়েন্ট আর? বেশ ভালো হয়েছে, সংসার কর, এখানেও সংসার কর। এই সংসারটা তোর, এই বাড়িটা তোর নিজের বাড়ি, যা খুশি করতে পারবি, যা খুশি ইন ফিউচারে। কিছুটা আমরা জানতে পারবো, কিছুটা জানতে পারবো না। এবার আসি, স্যান্ডির কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, এখন আর ভালো লাগে না তোমার ভিডিও দেখতে, সারাদিন বউয়ের পেছন পেছন ঘোরা আর ট্রেডিং। বউয়ের পেছন পেছন যদি না ঘোরে, বউ আবার আমার মতন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে নিজের দুঃখ দর্দ ভরি কাহানি শুনিয়ে তাকে, তার মাথাটাকে, তার ব্রেনটাকে ওয়াশ করে স্বামীর নামে বলতে বসে পড়বে, স্বামীর নামে বলতে বসিয়ে দেবে, স্বামীর নামে বলতে বসিয়ে দেবে, ঠিক আছে? উলঙ্গ করে দেবে স্বামীকে, একটা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে, ঠিক আছে? এটা করবে, তার জন্য বাধ্য হয়ে ওর পেছন পেছন ঘোরে। আর একা ছাড়ে না, কারণ ও বউকে 1 পয়সা দিয়ে বিশ্বাস করে না। ভাবো, এখন সব কিছু ঠিক হয়ে গেছে, দর্শকদেরকে দেখাচ্ছে ওরা কত হ্যাপিলি ম্যারিড কাপল, তাই না? ওরা কত হ্যাপি সেটা আমাদেরকে প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছে, আর দর্শকরা সেই মুহূর্তগুলো দেখে আমার নামে ওখানে কমেন্ট বক্সে ঠুকে আসছে যে ওদেরকে দেখে আমার জ্বলবে। দেখো, যার মনে এতটা শান্তি থাকবে, তার কেন ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেতে হবে? তার তো শান্তিতে এমনিই চোখ বুজে আসবে, তাই না? তার রাতের ঘুম কেন উড়ে গেছে? তাকে কেন পিলস নিতে হচ্ছে? ঘুমের ওষুধ কেন খেতে হচ্ছে তাকে? এতদিন পর্যন্ত রাত জেগেছে, ঘুমের ওষুধ খায়নি, কথায় কথায় ছোট ঘরে চলে যায়। কিসের জন্য চলে যায়? নেশা করতে চলে যায়। ঘুম না আসলে পরে যা করে, ঘুম না আসলে পরে যা করে সেই করতে চলে যায়, নেশা করতে চলে যায়। ওই ছোট ঘরটা হচ্ছে স্যান্ডির ছোটখাটো বার। ওই ছোট ঘরে বসে নেশা করতে করতে ভিডিও করে তারপরে আমাকে পাঠিয়েছিল। ওই ছোট ঘরটা হচ্ছে ছোটখাটো একটা বার। ওর জন্য কথায় কথায় ছোট ঘরে চলে যায় যখন ঘুম আসে না। তাহলে যার জীবনে এত শান্তি, হেভি লাগছে গো, কি লাগছে গো, হ্যাঁ, এত শান্তি, এত ভালোবাসা উতলে উতলে পড়ছে, তাকে কেন ঘুমের ওষুধ খেতে হবে? একটুখানি চিন্তা করে দেখেছো? তো বন্ধুরা, ওই ঘরে যাওয়ার জন্য নিজেদের খাট সরানো হয়ে গেছে, খোলা হয়ে গেছে, খাট খোলা হয়ে গেছে। ওই ঘরে ওই খাটটা দিয়ে দেবে, ওই বাড়িতে আর কি, বাবার যে বাড়িটা তৈরি হয়েছে, নতুন করে তৈরি করেছে, সাজিয়েছে গুছিয়েছে, সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাটটা খোলা হয়ে গেছে। শোবে কোথায়? মেঝেতে। ভাবো, বাচ্চাটাকে নিয়ে 2 কাটা চাদর পেতেছে, একটা তোষকও নেই, 2 কাটা চাদর পেতে ওই খালি মেঝের উপরে শুয়ে পড়ছে। বাচ্চাটাকে নিয়ে কোনো চিন্তাও নেই যে ওর ঠান্ডা লেগে যেতে পারে। এখনো পর্যন্ত সেই রকম গরম পড়ে পারেনি, কিন্তু যে বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে। ভাবো, এক সময় সবচেয়ে বড়, মানে আমি ওকে কি বলবো বলো তো, ম্যান্ডিকে আমি কোন টাইপের মা বলবো, কি মানুষ বলবো? এক সময় মানুষকে শুনিয়েছে যে যখন ওই বাপের বাড়িতে ছিল, বাপ জীবিত থাকাকালীন মারোদের বাড়ি থেকে যখন গেছিল, তখন কি বলেছিল? খালি চকি, এদি একটা তোষক নেই, একটা বালিশ নেই, মেয়েটা খালি চকির উপরে শুচ্ছে, পিঠে ব্যথা করছে। আর এখন সেই বাড়িতেই খাট ঢোকানোর জন্য নিচে 2 কাটা চাদর পেতে তারপরে শুচ্ছে। এখন তোর মেয়ের পিঠে ব্যথা হবে না? এখন তোর পিঠে ব্যথা হবে না? কিরে, কত রকমের কথা বলিস? একটা জীবন পেয়েছিস, সেই একটা জীবনে বহু পুরুষের আগমন যেমন ঘটিয়েছিস, চরিত্রটাকে বিলিয়েছিস, ঠিক তেমনি এক মুখে কত রকমের যে তুই কথা বলিস। ওই বাচ্চাটাকে নিয়েও বিজনেস করতে তুই ছাড়িসনি। সেই সময় তো তোর বাচ্চার পিঠে খুব ব্যথা হচ্ছিল, তোষক ছিল না। কিভাবে আমাকে বেঁকিয়েছিস, কিভাবে আমাকে ব্ল্যাকমেল করেছিস তুই, যে সত্যি তো একটা বাচ্চা তোষক ছাড়া কিভাবে শুচ্ছে, বালিশ ছাড়া কিভাবে শুচ্ছে দিনের পর দিন। যার এসি লাগানোর ক্ষমতা ছিল, তার একটা বালিশ কেনার ক্ষমতা ছিল না, একটা তোষক কেনার ক্ষমতা ছিল না, তাই না? 15-20 দিন ওই বাপের বাড়িতে তুই ছিলিস। তুই তো মজা মারতে রাত্রেবেলা চলে যেতিস, আর তোর মেয়ে ওখানে থাকতো। আর সেই সেম অবস্থায় এই বাড়িতে কি করে শুবি? খাট ছাড়া মেয়েকে খাট ছাড়া কি করে শোয়াচ্ছিস?
এত জলদি, এত জলদি তোর 30 তারিখ আসার আগ পর্যন্ত তুই ওই ঘরে নতুন বাড়িতে খাট ঢোকাতে পারবি, মানে পুরানো ঘরে খাট ঢোকাতে পারবি না। তাহলে ওই খাট না ঢোকানো পর্যন্ত ওই বাড়িতে থাকবি কন্টেন্টের জন্য। আর কত কি মানুষ করতে পারে তোমরা শিখে নাও। তোমরা যদি একটা সাকসেসফুল সোশ্যাল মিডিয়াতে ব্লগার হতে চাও, সোশ্যাল মিডিয়াতে সাকসেসফুল ব্লগার হতে চাও, তাহলে অবশ্যই ম্যান্ডিকে ফলো করো। না, ওর মতন চরিত্রহীনতায় উত্তীর্ণ হয়েও না, পরকিয়া করো না। কিন্তু বাদ বাকি ও যা করছে না, সত্যি হ্যাটস অফ। বাপ মরে মনে হয় বাবার চিতার আগুনের ছাই ঠান্ডা হতে পারেনি। বাপের বাড়ির সব ভোল পাল্টে দিয়েছে, এই ভোলটা আগে পাল্টায়নি, এই ভোলটা আগে পাল্টাতে পারেনি। আগে পাল্টালে হবে কি করে? এখন নিজের হয়েছে, নিজের হয়েছে, এখন নিজের বাড়িতে কাজ করার মজাই আলাদা, তাই না? বাবাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতিস তোর বাবাকে তুই। ডাইনিং টেবিল সাজিয়েছে, ডাইনিং টেবিলের কাভার কিনেছে, দুটো কিনেছে, একটা এই বাড়ির জন্য কিনেছে আর একটা ওই বাড়ির জন্য কিনেছে। কি করতে কিনেছিস ডাইনিং টেবিলের কাভার? তুই তো কি বলবো, বিছানায় বসে খাস, তুই খাস বিছানায় বসে, তাহলে তুই ডাইনিং টেবিলের কভার কিনেছিস কিসের জন্য? তোর বরের জন্য? তোর বর নিচে বসে খায়, আর তোর ওই ডাইনিং টেবিল এখন ওই তোর বরের ল্যাপটপ রাখার কাজ হয়েছে। ফোনের মধ্যে ক্যামেরা অন করে কাম না ঝরিয়ে, কামুকতা না দেখিয়ে, মানে সিল্ক স্মিতা সাজছিস, ডার্টি পিকচার বানাচ্ছিস। ক্যামেরা অফ করে বরকে ভরসা দে যে আমি আর জীবনে তোমাকে ছেড়ে, তোমার মুখে লাথ মেরে অন্য কোথাও যাব না। তাহলে তোর বরের দেখবি ঘুমানোর জন্য কোনো পিলস খেতে হচ্ছে না। তোর বর এতটাই মানসিক যন্ত্রণায় ভোগে আর এতটাই সন্দেহর জন্য ঘুম উড়ে যায় যে আমি ঘুমালে পরেই যদি আমার বউটা আবার কোনো পুরুষের সঙ্গে যোগাযোগ করে, সেই কারণে তোকে পাহারা দিতে দিতে তোর বরের ঘুমটাই উড়ে গেছে। তোর মতন এরকম সৌভাগ্য কারোর যেন না হয়, তোর মতন এরকম ভাগ্য, তোর মতন ভাগ্য এরকম যেন কারোর না হয়। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।